पिक्चर बाकी है। এভাবেই ভারতের সংসদ অধিবেশনে এমপিদের তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নগর দায়রা আদালতে মামলা। নগর দায়রা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে মানহানির মামলা দাখিল। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হয়ে আবেদন করল রাজ্য। শুভেন্দু অধিকারীকে আগে 24 ঘন্টা সময় দেওয়া হলো। শুভেন্দু অধিকারীকে ছেড়ে কথা বলা হবে না। শুভেন্দু অধিকারী আবার তিনি হিন্দু মুসলমানের কাজ খেলছে পশ্চিমবাংলায়। যখন চারপাশের সবাই তোমার বিরুদ্ধে কথা বলে তখন একবার আয়নার দিকে তাকানোই ভালো। হয়তো সমস্যাটা অন্য কোথাও নয়, তোমার মধ্যেই লুকিয়ে। কুমিল্লার ভাষায় একটা কথা আছে, নিন্দে ফুল পিন্দে। নিন্দে মানে হচ্ছে নিন্দা করা, এটা আমাদের কুমিল্লার ভাষায় এটা বলে নিন্দে। আর ফিন্দে মানে পড়া, আপনি এটা গায়ে দেওয়া। গতকাল দিনভর তীব্র আলোচনা, বিতর্ক, সমালোচনা চলেছে একটা অধ্যাদেশকে কেন্দ্র করে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ, যেটা এই সরকারের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন সুসংবাদ জানালো গণমাধ্যমে। আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝে গেছেন আমি কোন দিকে ইঙ্গিত করতে চাচ্ছি। আজকের এই ভিডিওটি কোন দিকে ইঙ্গিত করছে, আজকের এই ভিডিওটি আশা রাখবো সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের কাছে পানির মতন ক্লিয়ার হয়ে বেশি উঠবেন। আমি আশা রাখবো আজকের ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। अभी तो शुरुआत है, ये तो ट्रेलर है, पिक्चर बाकी है। এভাবেই ভারতের সংসদ অধিবেশনে এমপিদের তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কটূক্তি, অপমান ও লাঞ্ছনার শিকার হন তিনি। বিরোধী দলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এভাবে মোদীকে ব্যঙ্গ করে বলেন, স্যার খেলা তো শুরু হয়ে গেছে, অনেক রকমের খেলা আছে স্যার, মাত্র তো শুরু। খেল শুরু হয়ে গিয়া থা স্যার, খেল তো বহুত সা খেল হ্যায় স্যার, কিতনি খেল হ্যায়। ভারতের এই এমপি নরেন্দ্র মোদীকে কটূক্তি করে বলছেন, আপনি বলেছিলেন 405, তো কত হয়েছে? ধরেন 400-তে 40 হয়েছে, আরো অনেক বাকি আছে, এতে তো আপনি হেরে গেছেন বলেও নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রল করেন তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই সময় সংসদ অধিবেশনে অন্যান্য এমপিরা হাসি ঠাট্টায় মেতে ওঠেন, আর এতে মন খারাপ করে বসে থাকেন নরেন্দ্র মোদী। আপনার বলা था ना, अब की बार 405 कितना हुआ? 240। অপরদিকে তৃণমূল কংগ্রেসের আরেক এমপি অভিনেত্রী সায়নী ঘোষও সংসদ অধিবেশনে মোদীকে কটূক্তি ও ব্যঙ্গ করে তুলোধুনো করেন। তিনি বলেন, জনগণ যাদেরকে ভোটে জয়ী করেছে তারা দেশের জন্য কাজ করবে, কিন্তু তারা দেশকে আরো ফকির বানিয়েছে। জনগণ ভাবে দেশ আমাদের মা, তার সুরক্ষা করবে সরকার, কিন্তু মোদী সরকার তা করতে পারেনি। सर इस देश के लोगों का यही है किस्सा कि जिसको जिताया वो राजा की तरह जाएगा और जिन्होंने जिताया वो फकीर की तरह। ये बोलते हैं कि गाय हमारी माता है पर माँ की रक्षा करना इन्हें नहीं आता है। সংসদে ক্ষুব্ধ হয়ে তিনি আরো বলেন, ছোটবেলায় আমরা শুনেছি রোববার অথবা সোমবার শিশুরা ডিম খাবে, কিন্তু ভারতের কোনো শিশুর ভাগ্যে এক মাসেও একটা ডিম জুটে না। অর্থনৈতিকভাবে ভারত এতটাই ভেঙে পড়েছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে হতে রাস্তায় শুয়ে পড়েছে, কিন্তু সেদিকে মোদী সরকারের কোনো কর্ণপাত নেই। सर बचपन से हम सुनते आए थे कि संडे हो या मंडे रोज खाओ अंडे, और अंडे का फंडा यही है सर कि भारत के बच्चों के किस्मत में महीने में अंडा नहीं मिलता। সায়নী ঘোষ আরো বলেন, এই তো ট্রেলার হে, আবি তো পিকচার বাকি হে। সাধারণ কৃষকের পণ্য বিক্রিতে 5 থেকে 12% কর দিয়ে বিক্রি করতে হয়, কিন্তু ধনীরা কর ছাড়া পণ্য বিক্রি করতে পারে, তাদেরকে সরকার চোখে দেখে না। মোদী সরকারের এমন বৈষম্য সামনে তুলে ধরেন সায়নী ঘোষ। अभी तो शुरुआत है, ये तो ट्रेलर है, पिक्चर बाकी है। आम आदमी के दूध, छाछ, लस्सी, दही, पनीर पर 5% की जीएसटी, क्रीम, कंडेंस्ड मिल्क, मक्खन, घी पर 12% की जीएसटी और अमीरों के हीरो पर सिर्फ 1.5% की जीएसटी। सरकार बंगाली में हम एक बात बोलते हैं कि समय गेले साधन होबे ना। इसका मतलब यही है कि अगर समय चला गया तो साधना नहीं होगी, कि इस बार जो आप चले गए तो दोबारा लौटने की संभावना नहीं होगी। সংসদে প্রশ্ন রেখে সায়নী ঘোষ বলেন, বিগত 10 বছরে বিজেপি সরকার দেশের জন্য কি কি করতে পেরেছে আর কি কি করতে পারেনি তার তালিকা জনগণের সামনে প্রকাশ করুক। 2014 সালে একজন কৃষক ভেবেছিল মোদী আছে তো সকল সমস্যার সমাধান হবে, কিন্তু 10 বছর পর সে বুঝে গেছে মোদী আছে তো দেশ ফকির হয়ে গেছে। কৃষক বাঁচবে কিনা সেদিকে মোদীর ভাবনা নেই। 2014 में जो किसान मोदी है तो मुमकिन है सोच के और अच्छे दिन के ख्वाब देख के बीजेपी को वोट दे रहा था, आज 10 साल बाद वो बोलता है कि मोदी है तो नामुमकिन है। शुभेंदु अधिकारी
দাড়ি বাঁধাচ্ছে, এই চুরি গোবেক, ও কেন মুসলমানদের ওপরে এত ঘৃণা করছে, সেইটাই চাই আমরা দেখতে। প্রত্যেকটা ঘটনার আগে ও কি করে বলে যে এই দিনে অমুক দিনে একটা করে বোমা ফাটাবো, তার মানে বোমা ফাটানোর বিভিন্ন রসদ শুভেন্দু অধিকারীর কাছে প্রস্তুত আছে। বিজেপিকে আমরা হারাবো হারাবো হারাবো, আর শুভেন্দুকে আমরা নন্দীগ্রাম ছাড়া করব। নন্দীগ্রামে আগুন জ্বলছে ক্ষোভের। জনরোষের মুখে এবার পালাতে বাধ্য হলেন বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয়দের দাবি তার সাম্প্রতিক উস্কানি নন্দীগ্রামের ধর্মীয় সম্প্রীতির ওপর বড় আঘাত এনেছে। একসাথে বসবাসকারী হিন্দু মুসলমানেরা বলছেন এই বিভেদকামী নেতার স্থান আমাদের গ্রামে নেই। আজকে আমরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে আছি ভাই, আমরা আলাদেশ, আমরা আমরা এই নিয়ে আমাদের মুসলমানদের মেন ফ্যাক্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা সকল মুসলিম এক, কোনো বিধায়ক দেখবো না, কোনো আমাদের ধর্ম আগে, আমরা ধর্মকে আগে প্রাধান্য দেবো। এর আগে গত 11 তারিখ রাতে গোপনে নিজের গ্রামে ঢোকার চেষ্টা করেন শুভেন্দু, কিন্তু মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা জড়ো হয়ে শুভেন্দুর গাড়ি বহর লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে। স্লোগান ওঠে শুভেন্দু হটাও শান্তি বাঁচাও। জনতার রোষ এতটাই প্রবল ছিল যে দেহরক্ষীদের সহায়তায় শুভেন্দুকে পালাতে হয় এলাকা থেকে। শুধু বিক্ষোভ নয়, মাটিয়া, চালুকিয়া ও মোহনপুর থানায় একাধিক মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, ধর্মের নামে বিদ্বেষ ছড়ানো, সংখ্যালঘুদের হুমকি এবং প্রতিবেশী দেশগুলোকে নিয়ে অশালীন মন্তব্য। হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে। এই মেদিনীপুরের মাটিতে আর একটা কুলাঙ্গার তৈরি হয়েছে। গোটা পশ্চিম বাংলা জুড়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে, উগ্র সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে। এ দল ও দল লাফানোর পর এখন বিজেপিতে গিয়ে পড়েছে। আইএসএফ, তৃণমূল ও কংগ্রেস 3 দলই একসাথে শুভেন্দুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়েছে। তৃণমূল নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী ও কংগ্রেস নেতা আলী ইমরান রামস বলেন, এই নেতা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করেছেন, অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। তবে এখানেই শেষ নয়, বিধানসভা থেকেও 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। কারণ স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারা, শালীনতা ভঙ্গ করা আর বারবার ভারতীয় সংবিধানের অপমান করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ধরনের আচরণ রাজনীতির জন্য হুমকি। স্থানীয় এক প্রবীণ বলেন, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। এই নেতার কথায় যদি কেউ বিভক্ত হয় তাহলে হারবে বাংলার ঐতিহ্য। আর এক যুবকের কথায় এই লোক সাম্প্রদায়িক বিষ ছড়ায়। গতকাল দিনভর তীব্র আলোচনা, বিতর্ক, সমালোচনা চলেছে একটা অধ্যাদেশকে কেন্দ্র করে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ, যেটা এই সরকারের আমলে জারি করা হলো, এবং সেখানে বেশি বিতর্ক যেটা নিয়ে হয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার সংখ্যা। এবং সেই মুক্তিযোদ্ধার সংখ্যা অনুযায়ী প্রাথমিকভাবে পত্রিকায় রিপোর্ট এসেছিল শেখ মুজিবুর রহমান সহ আরও 400 জনের মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে, এরকম একটা তথ্য। এর মধ্যে আমি মনে করি আরও খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল, যেটা আমাদের অনেকে চোখ এড়িয়ে গেছে, নজর এড়িয়ে গেছে। কেউ কেউ আনার চেষ্টা করছেন, জামায়াতের অবস্থান এখানে পুনরুল্লেখ করা হয়েছে বলে বলা হচ্ছে, কিন্তু নতুন যে অধ্যাদেশ তার সাথে আমরা যদি পুরোনোটি তুলনা করি, তাতে আমরা দেখব জামায়াতকে তার 71-এর অপরাধের জন্য এক ধরনের দায় মুক্তি দেওয়া হচ্ছে। আমি রিপিট করছি, জামায়াতকে তার 71-এর অপরাধের জন্য এক ধরনের দায় মুক্তি দেওয়ার চেষ্টা আছে নতুন অধ্যাদেশে। সুতরাং জামায়াত এখানে রোল প্লে করেছে কিনা সে প্রশ্ন আসে, এবং এটা নিয়ে জরুরি ভিত্তিতে কথা বলা দরকার। আমি বরং ফোকাস সেটাই করব। তার আগে মুক্তিযোদ্ধা বিষয়ক যে বিতর্কটা তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলি। আসলে এই বিতর্ক খুব ইস্যু না, আমার কাছে রাদার মনে হবে যে এটাকে ভিত্তি করে আমাদের মিডিয়ার, আমাদের পত্রিকার চরিত্র বোঝার চেষ্টা করা দরকার। গতকাল সকালে অনেকের ঘুম ভেঙেছে এই তথ্যটা দেখে। কয়েকটা পত্রিকা একযোগে এই খবরটা দিয়েছে যে শেখ মুজিবুর রহমান সহ 400 জনের মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করা হয়েছে, তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে আইডেন্টিফাই করা হয়েছে, এরকম একটা নিউজ। আমি সবার আগে একটা থিওরিটিক্যালি বলে শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ এনারা যদি মুক্তিযোদ্ধা না হন তাতে কি আসে যায়? ধরে নিলাম তাত্ত্বিকভাবে তারা মুক্তিযোদ্ধা নন, কারণ মুক্তিযোদ্ধা যে সংজ্ঞায়ন আছে এটা নিয়ে আলাপ হতে পারে। যিনি আসলে যুদ্ধক্ষেত্রে কাজ করেন তিনিই মুক্তিযোদ্ধা, এইরকম একটা পারসেপশন আমার নিজেরও আছে। এর বাইরে আমি বহুবার বলেছি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করি না, কিন্তু শেখ মুজিবুর রহমান না, আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময়টা নিয়ে আমি বাংলাদেশে আমেরিকার মতো ফাউন্ডিং ফাদার্স তত্ত্বে বিশ্বাসী, এবং এটাও আমি মানি যে ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে আমেরিকাতে যেমন জর্জ ওয়াশিংটনকে আলাদা করা হয়, সবচেয়ে বড় বলে ধরা হয়, শেখ মুজিবুর রহমানকে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সেই জায়গাটা দিতে চাই। কিন্তু তার জন্য মুক্তিযোদ্ধা হতে হবে, উনি মুক্তিযোদ্ধা না থাকলে বিরাট খারাপ কিছু হয়ে যাবে, আমার কাছে তা মনে হয় না। কিন্তু আলোচনাটি করে রাখি, কারণ এটা আমাদের মিডিয়ার চরিত্রের জন্য, মিডিয়ার চরিত্র বোঝার জন্য কাজ করবে। যে পত্রিকাগুলোতে এই খবরটা এসছে, মানে এটা মিসইনফরমেশন না ডিসইনফরমেশন, এই প্রশ্নটা হওয়া জরুরি। এবং এটা যদি ডিসইনফরমেশন হয়ে থাকে তাহলে এটা খুবই মারাত্মক একটা ব্যাপার। আসলে যে অধ্যাদেশটা আমাদের সামনে এসছে সেটার ভিত্তিতে এটাকে দুভাবেই একরকম ইন্টারপ্রিট করার সুযোগ থাকতে পারে। মানে শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধার খেতাব তুলে নেওয়া হয়েছে কিনা, আবার হয়নি, দুটোই আসতে পারে। আমি মনে করি এখানে মুক্তিযোদ্ধা খেতাব অনেকে তুলে নেওয়া হয়েছে যাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী বলা হচ্ছে। আমি এটাকে খুবই সঠিক বলে মনে করি। সুতরাং সরকার যে স্টেপটা নিয়েছে আমি এটার পক্ষে আছি। হরে দরে যে কাউকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া, যিনি সাধারণ বাংলা বেতার কেন্দ্রে গান গাইছেন, যিনি বাইরে বসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছেন, যিনি ফুটবল টিমে কাজ করেছেন, খেলেছেন ফুটবল, সব কিছু আমাদের মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে,
কিন্তু তিনি মানে বুলেটের সামনে যিনি বুক পাতেননি, মানে কথাটা বলার সময় আমার স্বাধীনতা নামে একটা গান আছে পশ্চিমবঙ্গের শিল্পী শিলাজিতের, সেখানে একটা বাক্য এরকম, যে অধীন দিনে রাতে বুলেটে যে বুক পাতে সে বুঝেছে স্বাধীনতার মানে বুলেটে বুক পাততে হয় যোদ্ধা হওয়ার জন্য আমি মনে করি। আর সবাইকে আমরা হরে ধরে যোদ্ধা বলে ফেলি, সব কিছুকে যুদ্ধ বলে ফেলি, প্রয়োজন নেই। প্রত্যেকের গুরুত্ব আছে, কিন্তু আমার কাছে মনে হয় এটা টু মাচ। কিন্তু অধ্যাদেশের মধ্যেই আসলে যে শেখ মুজিবুর রহমান এবং সেই মুজিবনগর সরকার, তাতেই এটা সম্ভব, কারণ ওখানে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা আছে সেটার মধ্যেই একটা সাবহেডিং আছে ইউনিফর্মধারী বাহিনী ও মুজিবনগর সরকার, এখানে বলেই দেওয়া হয়েছে, চারটা টাইপ আছে এর মধ্যে খুব ক্লিয়ারলি প্রবাসী বাংলাদেশ সরকার ব্র্যাকেটে মুজিবনগর সরকার। একটা ডিবেট আসলে হবে, এখন হয়েছে, এটাকে কেন্দ্র করেই হয়েছে। মানে সরকার বলতে আমরা কি বুঝি, আমি আসবো সেই জায়গায়। সো মুজিবনগর সরকারের সবাই যে মুক্তিযোদ্ধা, এতে কোনো সন্দেহ নেই, এখানে ওই অধ্যাদেশ দেখেই বোঝা যায় সেই বিবেচনায় শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব, তাজউদ্দিন আহমেদ ওই সরকারে আর যারা যারা ছিলেন সেটা শেষ হয়ে যায় না। খুব সিগনিফিক্যান্ট একটা পরিবর্তন আছে, এটাকে আমরা খুবই পজিটিভ বলবো। ফিল্ড হাসপাতালে কর্মরতদেরকেও মুক্তিযোদ্ধা হিসাবে এখানে স্বীকার করা হয়েছে, মানে যারা ফিল্ড হাসপাতাল যুদ্ধক্ষেত্রের ওখানে কাজ করেছেন, আমরা মনে করি তারাও খুবই বড় ঝুঁকি নিয়েছেন, তারাও মুক্তিযোদ্ধা হতেই পারেন। সহযোগীর মধ্যে অনেকে আছে, কিন্তু এই যে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী, এখানে একটু এই জায়গাটা যদি পড়ি, যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত, মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক, নার্স, অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মানে এখানে আগেরবার সরকার বলেছে, এবং এই সরকার বললে এক অর্থে আবার সবাইকেই বোঝায়, তাই না? বাংলাদেশ সরকার যদি আমরা বলি, এটা ব্রডার টার্মে প্রজাতন্ত্রের সব কর্মচারী সহ, একেবারে প্রধানমন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে সর্বশেষ সবচেয়ে কম পদস্থ যিনি কর্মচারী তিনিও সরকারের অংশ। বাংলাদেশের যে 17-18 লক্ষ মানুষ সব মিলেই বাংলাদেশ সরকার। সো কর্মকর্তা কর্মচারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এখানে ক্লিয়ারলি লেখা আছে, কিন্তু এটাকে ধরেই কেউ একজন কোনো পত্রিকা লিখে ফেলছে, এটা কোনোভাবেই ঠিক হয়নি। কারণ যেখানে সংজ্ঞার মধ্যে খুব স্পষ্টভাবে বলা আছে মুজিবনগর সরকার, সেটা ক্লারিফিকেশন একটু দিয়ে দেওয়া ভালো ছিল। মানে ওখানে মুজিবনগর সরকার বলতে যে আদতে মানে যে সরকারটা শপথ নিয়েছে, তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী সবাইকে মিলে ইন্ডিকেট করা হয়েছে। সুতরাং এত ডিসাইসিভভাবে একটা হেডলাইন করার আসলে কথা ছিল না, কারণ ছিল না। সুতরাং বাংলাদেশের পত্রিকার এই ব্যাপারগুলো নিয়ে এখন প্রচুর আলাপ হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলাপ আছে। আমার ধারণা, এটা আমি বলি, এটা ডিসইনফরমেশন, এটা ডিসইনফরমেশন বলে আমি ধারণা করি। সুতরাং ডিসইনফরমেশন যদি হয়, এই ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নেওয়া দরকার। আমি বলছি না মামলা বা অন্য কিছু, কিন্তু এটা নিয়ে সম্ভবত পিআইবি এটা নিয়ে ডিল করে, আমি নিশ্চিত নই। যাদের কাছে এই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার স্কোপ আছে, সেই যে সংস্থা, কোনো একটা সংস্থা আছেই, সেখানে এগুলো নিয়ে ডিল করা দরকার খুব আর্জেন্ট ভিত্তিতে, বাংলাদেশের মাটিতে অন্তত এই ধরনের ঘটনা যাতে ঘটতে না পারে। এটা গেল। যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, অনেকে খুব মানে আনন্দিত হয়ে লিখছেন যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বলতে গিয়ে এখানে স্পষ্টত জামায়াতে ইসলামীর স্বাধীনতা বিরোধী অবস্থানটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু না, এটা খুব খারাপ হয়েছে। আমি বলি, আমি সংজ্ঞাটা যদি একটু পড়ি, সেই সংজ্ঞার মধ্যে ব্যাপারটা আছে। 1971 সালে 26 মার্চ থেকে 26 ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভেতরে যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন, এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে ভারতের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন, এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে, এই জায়গাটা খেয়াল করি, হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তার মানে এখানে জামায়াতের নাম আছে, আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশে আছে, জামায়াতের সেই মুক্তিযুদ্ধের স্মৃতিটা নিয়ে আসা হয়েছে। আগের সংজ্ঞাটা, মানে এই আইনটারই এখন তো সংসদ নেই, তাই এটা আইন না করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এখানে বীর মুক্তিযোদ্ধা বলতে কি বোঝায়, এখানে শেখ মুজিবুর ওটা থাকবেই, স্বাধীনতা ঘোষণা সাড়া দিয়ে ইত্যাদি ইত্যাদি করছে। তারপরে দেখি আমরা 1971 খ্রিস্টাব্দে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া দখলদার ও হানাদার পাকিস্তানি সেনাবাহিনী, জামায়াতে ইসলামী, নেজাম ইসলাম ও মুসলিম লীগ এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর ইত্যাদি ইত্যাদি। আমরা খেয়াল করছি আগের সংজ্ঞায় আমরা অনেকে হয়তো খেয়াল করিনি, এখানে তৎকালীন একটা শব্দ আছে। আবার খেয়াল করি, দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী। আগের সংজ্ঞাটায় তৎকালীন কথাটা ছিল না। এজন্য বলছি যে এই সংজ্ঞাটাতে আসলে মুক্তিযুদ্ধে জামায়াতের যে অপরাধ, তাকে জামায়াতের বর্তমান জামায়াতকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা আছে। মানে তৎকালীন শব্দটা কেন, কি প্রয়োজনে? 54 বছর আগে আমরা এখন যখন করছি, এটা তৎকালীনই, কিন্তু ওটাও জামায়াত, এটা একই জামায়াত, এটা কোনো ভিন্ন জিনিস নয়। আমরা কি বলি 71 সালে তৎকালীন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যে আন্দোলন, বাংলাদেশের যে তার আগে স্বায়ত্তশাসন যাবতীয় যে আন্দোলন, সেটার নেতৃত্ব দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ, তা বলি? কোথাও কি আমরা বলি এরশাদ বিরোধী আন্দোলনে তৎকালীন বিএনপি এবং তৎকালীন আওয়ামী লীগ একসাথে কাজ করেছে? বলি? কখনোই বলি না, কোনোভাবেই বলি না। প্রত্যেক সময় একটা দল যখন তার কন্টিনিউশন চালাতে থাকে, তৎকালীন আমরা বলি না। তাহলে জামায়াতের ক্ষেত্রে তৎকালীন কেন? তার মানে সেই জামায়াত করেছে, এই জামায়াত করেনি, তাই তো? অথচ একটা দলের সব দায় তার দলকে বহু বছর পরও নিতে হয়, বিশেষ করে সেই দল যে দল
এখনও সেই অপরাধকে অপরাধ মনে করে না, অপরাধ তো দূরেই থাকুক, ভুলও মনে করে না, ভুল হয়েছে কিনা সেটা নিয়ে কনফিউজ থাকে। জামায়াতের আমিরকে বলতে শুনি আমরা, যদি ভুল হয়ে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তারা ক্ষমা চাইবেন। আমি খুব অবাক হয়েছি মুক্তিযোদ্ধা কাউন্সিলের অধ্যাদেশেও জামায়াত প্রভাব রেখেছে এবং তৎকালীন শব্দটা ঢুকিয়েছে। এই সরকারকে এই শব্দটার জন্য জবাবদিহি করতে হবে, অবশ্যই করতে হবে। এই বাংলাদেশ তৈরি হওয়া জামায়াত ইসলামী চায় নাই, তারা পাকিস্তানকে অখণ্ড চেয়েছে। আমি প্রায় বলি 25 তারিখের আগ পর্যন্ত, অপারেশন সার্চলাইটের আগ পর্যন্ত অখণ্ড পাকিস্তান চাওয়ায় কোনো অপরাধ নেই, পলিটিক্যালি সেটা চাইতে পারে। এমনকি 6 দফার ভিত্তিতে শেখ মুজিবকেও পূর্ব পাকিস্তানের 26% মানুষ 70 সালে ভোট দেয় নেই, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু অপারেশন সার্চলাইট এবং তৎপরবর্তী সময়ে যে ব্রুটালিটি, যে বিভৎসতা, যে জেনোসাইড চালিয়েছে বাংলাদেশের মাটিতে, সেটাকে পলিটিক্যালিও সাপোর্ট করা হতে পারে না, ওটা নেওয়া যেতে পারে না। সে জামায়াত ইসলাম এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞা তৈরিতে রোল প্লে করে। আমি কনফিডেন্টলি মনে করি, রাগঢাক ছাড়াই, এই শব্দটা তাদের কারণে ঢোকানো হয়েছে। এই সরকারে জামায়াত ভাবাপন্ন মানুষজন আছে, জানি আমরা। অচিরেই, অবিলম্বে এই শব্দটা সরাতে হবে। ওই জামাত, এই জামায়াত একই জিনিস, একদম একই জিনিস। সুতরাং ভাষায় একটা কথা আছে, নিন্দে ফুল পিন্দে। নিন্দে মানে হচ্ছে নিন্দা করা, এটা আমাদের কুমিল্লার ভাষায় এটা বলে নিন্দে। আর ফিন্দে মানে পড়া, আপনি একটা গায়ে দেওয়া। নিন্দে ফুল পিন্দে, যেই ফুলটার আপনি নিন্দা করছেন সেই ফুলটাই আপনি আবার গায়ে পড়ছেন, নাকে দিচ্ছেন অথবা খোপায় দিচ্ছেন। আসিফ বলল, নাহিদে বলল, গানটা খেয়াল আছে। বঙ্গোপসাগরে ভাইসা গেলে এবার মেয়র ইশরাক নিজেই বিপদে পড়বেন। দিন শেষে বল প্রথমে গেল কি বলা হয় যে কোর্টে, সেখান থেকে আসলো আবার নির্বাচন কমিশনে, নির্বাচন কমিশন থেকে আবার কোর্টে, আবার আসলো এখানে। গত 22 দিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম বন্ধ। মেয়র ইশরাক বলছিল যে 2 মিনিট লাগবে, 2 মিনিট আপনি যদি শপথ না পড়েন তাহলে আমি নিজে পড়া বসে যেতে পারি, বাট আই রেসপেক্ট ইউ স্যার। কিন্তু দিন শেষে গতকালকে নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছে, এখন সোজা বলটা চলে গেছে উপদেষ্টা আসিফ মাহমুদের কোর্টে। এখন পরিস্থিতি কোন দিকে যাবে? দর্শক, নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মানে কার? উপদেষ্টা আসিফের যে মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন আসিফের অবস্থান কি? তিনি বলছেন বিষয়টা আইন টেন ঘুরে আবার ওনার কাছে আসছে। ইভেন এনিয়া এনসিপির অবস্থান কি, এটা তো একদম স্পষ্ট। আর আসিফের ছবিতে মানে ইশরাকের সমর্থকরা যেভাবে জুতার মালা টালা দিছিল, কুশপুত্তলিকা দাহনা কি বলা হয়, এরকম করছিল। এখন সিচুয়েশনটা কোথায় গেছে? মেয়র ইশরাক কি ঝুঁকবেন? এখন ঝুঁকার বিষয়টা এখানে আমি নিজেও বুঝতেছি না যে কোন দিকে যাবে। মানে উপদেষ্টা আসিফ মেয়র ইশরাককে শপথ পড়াচ্ছে, বিষয়টা দেখতে একটা ভালো লাগার বিষয়। এখন দুইটা পক্ষ টোটালি মুখোমুখি। দর্শক, গতকালকে আপনার নির্বাচন ভবনে 6ষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে যে বক্তব্য ইসি সানাউল্লাহর, যে ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি, আমরা রেফারেন্সগুলো দেখেছি। আমরা মনে করি গ্যাজেট প্রকাশ করার মধ্য দিয়ে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন তার কাজটা শেষ করে ফেলেছে। এর আগে আপনার নির্বাচন কমিশন জানিয়েছিল যে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার বিষয়ে আদালতের পর্যবেক্ষণ এবং নির্দেশনা হাতে পেলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এখন নির্দেশনার কপি হাতে পেয়ে আবার আমাদের নির্বাচন কমিশনের এই ইসি সাহেব তিনি আবার দিলেন নতুন তথ্য। তো এখন এই নির্বাচন নিয়ে যে অবস্থা চলছে আমরা যদি দেখি, এখন বিভিন্ন কারণে আইনি জটিলতায় সামনে আসায় তাকে এখনো শপথ পড়ায়নি স্থানীয় সরকার বিভাগ। শপথ কি পড়বেন? তবে আমার কাছে টোটাল সার্কামস্টেন্সেস যেটা মনে হচ্ছে, উপদেষ্টা আসিফের মন্ত্রণালয় থেকে মেয়র ইশরাকের শপথ পড়ানো হবে না। এটা সামাও আমরা সরকারি যে আইনজীবী ছিল যে বক্তব্য শুনেছি এই নির্বাচন নিয়ে ইশরাকের অবস্থান, ইভেন বিভিন্ন বক্তব্য এখানে লম্বাচড়া হয়ে যাবে। টোটাল বিষয়টাকে পর্যালোচনা করলে এ টু জেড মিলেয়া মেয়র পদে ইশরাক আর বসতে পারছেন না। বাট আইনের মধ্যেই, এটা আইনের মধ্যে দিয়ে পেচকিটা অটোমেটিক লাইগা গেছে। বাট এই পেচকি ছোটার আর কোনো সুযোগ নেই। আদালতের কাছে থাকলে হয়তো একটা কিছু হইতো, বাট রাইট নাও এটা যাদের কাছে, এখন পরবর্তী হইতে পারে আদালত নিজে কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আছে কিনা জানা নেই, ওরকম হলে হয়তো বিকল্প কিছু দেখবেন। তবে দিন শেষে আসিফের কাছেই ইশরাককে যেতে হবে। আবার আসিফও ইশরাককে শপথ পড়াইতে হবে, অথবা ওনার মন্ত্রণালয় থেকে কারা শপথ পড়ান আমি জানি না। যখন চারপাশের সবাই তোমার বিরুদ্ধে কথা বলে তখন একবার আয়নার দিকে তাকানোই ভালো। হয়তো সমস্যাটা অন্য কোথাও নয়, তোমার মধ্যেই লুকিয়ে। আকারে বিশাল এক দেশ, যার সরাসরি সীমান্ত রয়েছে 6টি দেশের সাথে, তার নাম ভারত।
ভারতের প্রতিবেশীরা আজ একের পর এক ক্ষুব্ধ, কখনো গুলি, কখনো জোরপূর্বক প্রত্যাবাসন বা পুশ ইন, আবার কখনো সীমান্ত নিরাপত্তার নামে কিশোরদের হত্যা। দক্ষিণ এশিয়ার এই বৃহৎ দেশটি কি কেবল নিজের স্বার্থেই নৃশংস হতে চায়? 14 মে 2025 মিয়ানমারের চীন রাজ্যের সাগাইং অঞ্চলে PKPF নামের স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর ওপর ভারতীয় সেনাবাহিনী গুলি চালায়। এ হামলায় 10 জন নিহত হয়, যাদের মধ্যে 3 জন কিশোর। এই হত্যাকাণ্ডের পেছনে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যে উঠে এসেছে ভারতের নির্মমতার অভিযোগ। এতে বলা হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা লঙ্ঘন করে সরাসরি গুলি, কোনো বিচার বা হস্তক্ষেপ ছাড়াই হত্যা। মৃতদেহগুলোর সাথেও অশোভন আচরণ করা হয়েছে। এই ঘটনায় ভারত বলছে তারা সীমান্ত সুরক্ষায় কাজ করেছে, কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ এটি ছিল একপাক্ষিক এবং অনিয়ন্ত্রিত সহিংসতা। সীমান্তে ভারতের নৃশংসতার বহু উদাহরণ আছে বাংলাদেশের কাছেও। যুগের পর যুগ ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর হাতে নিহত হন অসংখ্য বাংলাদেশি। আইন ও সালিশ কেন্দ্র আশোকের তথ্য বলছে, 2015 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত গত 10 বছরে দেশের বিভিন্ন সীমান্তে BSF এর হাতে নিহত হয়েছেন 313 বাংলাদেশি, আহত হয়েছেন অন্তত 330 জন। শুধু এই বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে 7 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে BSF। 2023 সালে BSF এর গুলিতে নিহত হন 42 বাংলাদেশি। এদের কারো অপরাধ সীমান্ত পার হয়ে গরু আনতে যাওয়া, অথবা শুধু ভুল করে সীমান্ত পেরিয়েছিল বলে মরণঘাতী অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়। প্রতিটি ক্ষেত্রেই যারা নিহত হন তারা ছিলেন নিরস্ত্র। ভারতের আচরণ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কেন তারা একপাক্ষিকভাবে গুলি চালায়? কেন প্রতিবেশী সার্বভৌম রাষ্ট্রের নাগরিকদের প্রতি এমন নির্মম আচরণ? ভারত এমন এক রাষ্ট্র যাকে তার কোনো প্রতিবেশী বিশ্বাস করে না। একটি দেশের সাথেও তার সম্পর্ক ভালো নয়, অথচ ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। দেশটির কূটনীতি আজ এমন অবস্থায় এসেছে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সভাপতি অমিত শাহের কারণে। কোণঠাসা হতে হতে ভারত এখন দক্ষিণ এশিয়ার ইসরায়েলে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে যেমন কেউ বিশ্বাস করে না বা একটি গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কি এখন সেই পথে এগোচ্ছে, মানে গণহত্যাকারী রাষ্ট্রের দিকে? ভারতের অন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক দেখে আসা যাক। পাকিস্তানের সাথে সম্প্রতি যুদ্ধে জড়ায় ভারত। সেখানে দেশটির ব্যাপক সামরিক ক্ষতি হয়। এরপর ভারতের ভেতরেই মোদীর বিরুদ্ধে সোচ্চার হন নাগরিকরা। পাকিস্তানের সাথে কাশ্মীর নিয়ে উত্তেজনা লেগেই আছে। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক স্থগিত। অভিন্ন নদী বা আন্তর্জাতিক নদী সিন্ধুর পানি একতরফাভাবে ব্যবহারের চেষ্টা করছে ভারত। এতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে। দুই দেশের জনগণের মধ্যেও বাড়ছে দূরত্ব। চীনের সাথে লাদাখে মুখোমুখি ভারত। দোকলাম ও অরুণাচল নিয়ে উত্তেজনা বাড়ছে। চীন তার বহু পুরনো দাবিকে নতুন রূপ দিয়ে অরুণাচল প্রদেশকে জাংনান নামে চিহ্নিত করে 27টি স্থানের নাম পরিবর্তনের মাধ্যমে এক ধরনের মানসিক ও প্রতীকী আগ্রাসন শুরু করেছে। এর পেছনে লুকিয়ে আছে এক বৃহত্তর কৌশলগত রূপরেখা, যা মূলত ভারতের উত্তর পূর্ব সীমান্তকে ক্রমাগত অস্থিতিশীল রাখার এক সুপরিকল্পিত প্রচেষ্টা। ভারত যেমন সীমান্তে বেড়া দিয়ে পুশ ইন করে সীমান্তে হত্যা করে তার প্রতিবেশীদের মনস্তাত্ত্বিক চাপে রাখে, তেমনি চীন 7 সিস্টার্সে তাদের ভূখণ্ডগত দাবি নিয়ে ভারতের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ দিতে থাকে, যা মোদী সরকারের জাতীয়তাবাদী রাজনীতির জন্য চ্যালেঞ্জ। এই বহুমুখী চাপে পড়ে ভারতের দক্ষিণ সীমান্ত অর্থাৎ বাংলাদেশের সঙ্গে থাকা দীর্ঘ সীমান্ত রেখা হয়ে উঠছে একরকম ডাম্পিং গ্রাউন্ড, যেখানে ভারত নিজ দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক কৌশলগত ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের দিকে অহেতুক চাপ সৃষ্টি করছে। চীন যখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI দিয়ে প্রতিবেশীদের কাছে টানছে, ভারত তখন ট্রান্সশিপমেন্ট বাতিল, সীমান্তে হত্যা ইত্যাদির মাধ্যমে দূরত্ব বাড়াচ্ছে। এমনকি এক সময়কার বন্ধুপ্রতিম রাষ্ট্র মিয়ানমার এখন সন্দেহের চোখে দেখছে ভারতকে। ভারতের কথিত জঙ্গি বিরোধী অভিযান কখনো কখনো হয়ে উঠছে সীমান্ত পারের শাস্তি অভিযান।
এই যে মিয়ানমারের তামুতে এই হত্যাকাণ্ডটি চালালো ভারতীয় নিরাপত্তা বাহিনী, এর ফলে সামনে অসন্তোষের নতুন সীমান্ত খুলে গেল, এমনটাই বলছেন আল জাজিরার বিশ্লেষকেরা। এই ঘটনা এমন এক সীমান্তে অসন্তোষ তৈরি হয়েছে যেখানে মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইরত অনেক সশস্ত্র গোষ্ঠী এতদিন ভারতীয় সেনাদের সঙ্গে শান্তি বজায় রেখে চলছিল। ফলে যে 10 জনকে হত্যা করা হলো, এসব মৃত্যু ভারতীয় বাহিনী ও সেসব গোষ্ঠীর মধ্যে রুলস অফ এনগেজমেন্ট বা সংঘাত সম্পর্কিত অলিখিত যে নিয়ম ছিল তা বদলে দিতে পারে। আগে প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।